সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে সমাধান করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারে দর্শনের পেজ নাম্বার 459 পেজের মডেল কোশ্চেন পেপার 5 এর যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। 3 এর অথবা নিচের বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য নির্দেশ করো। 1, অধিকাংশ আম মিষ্টি। দেখো অধিকাংশ আছে, তাহলে অধিকাংশ থাকলে সদার্থক হলে আই বচন, অনর্থক হলে ও বচন। যেহেতু সদার্থক আছে আই বচন হবে, তাহলে এলেপ করে আই বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো উদ্দেশ্য হচ্ছে আম, হয় মিষ্ট। দেখো উদ্দেশ্য হবে অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। 2, যোদ্ধারা কখনোই শান্তিকামী নয়। দেখো কখনোই আছে আর নয় আছে, তাহলে এটা ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোন যোদ্ধা নয় শান্তিকামী। উদ্দেশ্য হবে ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। 3 দাগ, কাক মাত্রই কালো হয়। দেখো মাত্রই আছে, মাত্র থাকলে কি হবে এ অথবা ও বচন। যেহেতু সদার্থক আছে এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে সকল কাক হয় কালো। উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। 4, খুব কম রাজনীতিবিদই সত্য কথা বলে। দেখো খুব কম আছে, ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন, অনর্থক হলে আই বচন। যেহেতু সদার্থক আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোন কোন উদ্দেশ্য রাজনীতিবিদ নয়, একবারে লিখবো সত্যবাদী। উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। বীর অথবা নিচের বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তিত রূপ লেখো। 1, বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন। দেখো বেশিরভাগ আছে, আর বেশিরভাগ থাকলে সদার্থক হলে আয় বচন, অনর্থক হলে ও বচন। যেহেতু সদার্থক আছে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোন কোন লোক হয় কুসংস্কারাচ্ছন্ন। পাশে লিখবো আবর্তনীয়। তাহলে কি আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোন কোন। দেখো আবর্তনের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, তাহলে আগে লিখবো কুসংস্কার আচ্ছন্ন ব্যক্তি হয় লোক। পাশে লিখবো আবর্তিত। একে বিবর্তন করব, তাহলে আয় থাকলে ও বচন হবে।
অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো, দেখো বিবর্তনের উদ্দেশ্য এক হবে, তাহলে কুসংস্কার আচ্ছন্ন ব্যক্তি নয়, বিধেয় পদের আগে অ বসবে, অলোক। পাশে লিখবো বিবর্তিত। 2, অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। দেখো কদাচিৎ আছে আর বাক্য সহার্থক আছে, ব্যতিক্রম নিয়ম, তাহলে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী। পাশে লিখবো আবর্তনীয়। দেখো ও বচনের আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন দিয়ে লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয়। আমাদের বিবর্তন করতে হবে, যেহেতু ও বচনে আবর্তন সম্ভব নয় সেহেতু কি বিবর্তন করা যাবে না, তাহলে অতএব চিহ্ন দিয়ে লিখবো যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয় সেহেতু বিবর্তন করা যাবে না। পরে উদাহরণ, কাঁচা আম সাধারণত টক হয়। দেখো সাধারণত আছে, সহার্থক আছে, আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো কাঁচা আম হয় টক। পাশে লিখবো আবর্তনীয়। একে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো, দেখো আবর্তনের উদ্দেশ্য বিধে স্থান পরিবর্তন করে, তাহলে টক আগে চলে যাবে টক, পাশে লিখবো ফল হয় কাঁচা আম। পাশে লিখবো আবর্তিত। একে বিবর্তন করব, তাহলে আয় থাকলে ও বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো, দেখো বিবর্তনের উদ্দেশ্য এক হবে, তাহলে টক ফল, গুণের পরিবর্তন হবে নয়, বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ কাঁচা আম। পাশে লিখবো বিবর্তিত। পরে উদাহরণ, একমাত্র বিজ্ঞানীরাই যুক্তিবাদী। দেখো একমাত্র আছে, তাহলে এ বচন হবে, আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে, তাহলে উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানী, বিধেয় হচ্ছে যুক্তিবাদী। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল, যুক্তিবাদী আগে আসবে, যুক্তিবাদী হয় বিজ্ঞানী। পাশে লিখবো আবর্তনীয়। একে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো, বিজ্ঞানী আগে আসবে, বিজ্ঞানী হয় যুক্তিবাদী। পাশে লিখবো আবর্তিত। একে বিবর্তন করব, আয় থাকলে ও বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো, দেখো বিবর্তনের উদ্দেশ্য এক হবে, তাহলে বিজ্ঞানী, গুণের পরিবর্তন হয় নয়, অ যুক্তিবাদী। পাশে লিখবো
বিবর্তিত। সি, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1, বাদুড় নিশ্চয় পাখি, কারণ তারা উড়তে পারে এবং সব পাখি উড়তে পারে। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য, বাদুড় নিশ্চয় পাখি। সিদ্ধান্ত হবে দুটো বাক্য ফাঁকা রেখে সিদ্ধান্ত লিখবো। এলেপ করে কি বচন হবে? এ বচন। এই সকল বাদুড় হয় পাখি। দেখো দুটো পদ পেলাম, পক্ষপদ পেলাম আর সাধ্যপদ পেলাম। এবার খুঁজবো বাদুড় আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্য অপধান আশ্রয় বাক্য হবে। দেখো তারা উঠতে পারে, তারা মানে কারা? বাদুড়। তাহলে এটা অপধান আশ্রয় বাক্য হবে। কি বচন হবে? এ বচন। সকল বাদুড় হয় উড়তে সক্ষম। দেখো বাকি আছে সব পাখি উড়তে পারে। তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য। কি বচন হবে? এ বচন। সকল পাখি হয় উড়তে সক্ষম। এবার চিহ্নিত করব। বাদুড় পক্ষপদ এস, পাখি সাধ্যপদ পি, উড়তে সক্ষম হেতুপদ এম, উড়তে সক্ষম হেতুপদ এম। এবার পরপর নিয়ম অনুসরণ করব। দেখো প্রথম নিয়ম, দেখো দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেকটি নাই 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে কি হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। তাহলে দেখো হেতুপদ উড়তে সক্ষম দুটি আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য হয়নি, তাহলে নিয়ম লঙ্ঘন করেছে। তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। এবার আমরা মূর্তি আর সংস্থান আঁকবো। তাহলে মূর্তি লিখবো প্রথমে, মূর্তি। বচন তিনটা হচ্ছে মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথম আছে পি, তারপর আছে এম। অপ্রধান আশ্রয় বাক্য আছে এস এম, এস এম। এম এম এ যোগ করব কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে এবার দোষ বলে পয়েন্ট। তাহলে কি দোষ হলো? যে অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে এবার ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষণের উদাহরণ। যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ উড়তে সক্ষম প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধিও স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি। তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে লিখলে তোমরা 4-4 পাবে। 2 দাগ, দার্শনিকরা পূর্ণ নয় কারণ কোনো মানুষই পূর্ণ নয়। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য, দার্শনিকেরা পূর্ণ নয়। তাহলে এটা সিদ্ধান্ত। দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো। এলেপ করে কি বচন হবে? ই বচন। কোন দার্শনিক নয় পূর্ণ। দেখো দুটো পদ পেলাম, পক্ষপদ পেলাম আর সাধ্যপদ। এবার খুঁজবো দার্শনিক আর কোন বাক্যে আছে। দেখো দার্শনিক যে বাক্যটা আছে সে বাক্যে নেই।
যেহেতু নেই সেটা কি হবে, প্রধান আশ্রয় বাক্য। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য ফাঁকা রাখবো। কি বচন হবে, ই বচন। কোনো মানুষ নয় পূর্ণ। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য তৈরি করতে হবে, কি বচন হবে, দেখো ই বচন হবে না, কারণ আমরা নিয়মে জানি যে দুটি আশ্রয় বাক্য অনর্থক বচন হয় না। তাহলে সদার্থক বচন হবে, এ বচন হবে, যে সকল দার্শনিক হয় মানুষ। এবার কাজ চিহ্নিত করা। দার্শনিক নিচে লিখবো এস, পূর্ণ নিচে লিখবো পি, আর মানুষ লিখবো এম, মানুষ। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য অনর্থক বচন হবে না, দেখো অনর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে 3টি পদ থাকবে, প্রত্যেক শ্রেণীতে 3টি পদ থাকবে, 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো ই বচনের উভয় পদ ব্যাপ্য হয়, এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাই দেখো হেতুপদ মানুষ প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, দেখো দার্শনিক 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তারপরে দেখো সাধ্যপদ পূর্ণ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে কি হবে, যুক্তিটি বৈধ। তাহলে এই যুক্তিটা হচ্ছে বৈধ যুক্তি। তাহলে প্রথমে আমরা মূর্তি লিখবো, মূর্তি, তাহলে পয়েন্ট হবে মূর্তি। তাহলে মূর্তি কি হবে, বচন 3টে হচ্ছে মূর্তি, ই এ ই। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে কি আছে, এম আছে, আর তারপরে পি আছে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস এম। আমরা এম এম এ যোগ করব। কোন সংস্থান, প্রথম সংস্থান। তাহলে এবার পয়েন্ট আছে দোষ। দেখো দোষ হচ্ছে কি, নেই। তাহলে এবার ব্যাখ্যা পয়েন্ট করে এভাবে লিখতে হবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে, এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি। তাহলে বৈধ মূর্তির নাম কি হবে, দেখো মূর্তি যদি ই এ ই হয় তাহলে বৈধ মূর্তির নাম হবে সিলারেন্ট, CELARENT। আর বচনের নিচে কি করবো, আন্ডারলাইন করে দেবো। তাহলে তোমরা ব্যাখ্যা এইভাবে লিখলে তোমরা 4-এ 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।